আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস। কেমন আছেন আপনারা সবাই? জয়েন অ্যাটেন্ডেন্স কিরকম? আপনারা কি একটু কাইন্ডলি মোটামুটি সবাইকে জয়েন করেছেন আপনাদের ক্লাসের? সালাম আলাইকুম ম্যাম। জি আসসালামু জি, আলাইকুম ভালো আছেন ম্যাডাম। আপনারা? না ওয়ালাইকুম ম্যাম, আসসালাম। এখনো সবাই জয়েন করতে পারে নাই। তাহলে কি পরে স্টার্ট Participant করবো? 19. ম্যাডাম, উই ক্যান আপনি ম্যাম ওয়েট স্টার্ট ফর করে ফাইভ দেন। মিনিটস গুড মর্নিং আপনি ম্যাম। ম্যাম, জি ভালো জি, হয়। আপনি ম্যাম আপনি ম্যাম স্টার্ট স্টার্ট করে করে দিই দেন, কারণ তবে জুম্মার দিন আপনি তো আজকে বুঝবেন তো। আবার সবার নামাজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, আমাদের চ্যাপ্টার 1 যেটা ছিল, আমাদের চ্যাপ্টার 1 আর 2 আজকে রিভিউ হবে। হ্যাঁ, চ্যাপ্টার 1 এ ছিল বেসিক অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আর চ্যাপ্টার 2টা ছিল যে স্ট্র্যাটেজিক ফিট। এই শিটগুলো কি আপনারা হ্যাঁ, দেখেছেন? জি। আচ্ছা, জি জি ম্যাম। ওইটা থেকে আপনাদের কি কি কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা জি যাচ্ছে। জি ম্যাডাম, আচ্ছা, দেখা যাচ্ছে। আপনাদের কোয়েশ্চেন কি কি আছে? কোনো কোয়েশ্চেন আপনাদের? বা যে ম্যাডাম, আমার মনে হয় যে আপনি একটু যদি আমাদেরকে একটু ব্রিফ করে দেন, তারপরে হুম, যদি ম্যাডাম আমাদের কোনো ডাউট থাকে আমরা রেইজ করি একটু ম্যাডাম। আচ্ছা, ওকে ওকে ওকে। ফার্স্ট অফ অল, যে আন্ডারস্ট্যান্ডিং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা কি এইটার ব্যাপারে এই চ্যাপ্টারটাতে বলা আছে। ঠিক আছে, যে আপনি সাপ্লাই চেইনের কাজটা কি, সাপ্লাই চেইনের গোলটা কি। সাপ্লাই চেইনের গোলটা হলো গিয়ে, মানে ফাইনাল গোলটা হলো গিয়ে ভ্যালু জেনারেশন বা সারপ্লাস জেনারেশন। মানে একটা সাপ্লাই চেইন তখনই সাকসেসফুল যখন সেই সাপ্লাই চেইনটা একটা প্রফিট বানাতে পারছে, একটা প্রফিট বা সারপ্লাস মেক করতে পারছে। অ্যাগ্রিড? জি ম্যাম। এগ্রি ম্যাম, এগ্রি। এগ্রিড ম্যাম। আচ্ছা, এখন যদি প্রফিট বা ভ্যালু বা সারপ্লাস জেনারেট করতে না পারে, তাইলে কি ইয়েস আম, ম্যাডাম। এই সাপ্লাই চেইনটা সাকসেসফুল হবে? না। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেন এখন আপনি সাপ্লাই চেইনটা প্রফিট জেনারেট করবে, কিন্তু আবার এট দ্য সেম টাইম আরেকটা কাজ করতে হয় সাপ্লাই চেইনে, সেটা কি? এনি আইডিয়া? কাস্টমার স্যাটিসফ্যাকশন। ভেরি গুড। তো কাস্টমার স্যাটিসফ্যাকশন, এখন আপনার যদি প্রায়োরিটি কাস্টমার স্যাটিসফ্যাকশন হয়, তাহলে আপনার সাপ্লাই চেইনটা হলো রেসপন্সিভ। আর যদি আপনার প্রায়োরিটি হয় ভ্যালু প্রফিট বা সারপ্লাস জেনারেশন, তখন সেটা হলো গিয়ে এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট সাপ্লাই চেইন। হ্যাঁ, কিন্তু আমাদের মানে একটা সাকসেসফুল সাপ্লাই চেইন তখনই হবে যখন এটা মানে আসলে ব্যালেন্স করতে পারবে ভ্যালু, মানে রেসপন্সিভ এবং এফিসিয়েন্সি, এই দুটার মধ্যে, রেসপন্সিভনেস এন্ড এফিসিয়েন্সি, এই দুটার মধ্যে যখন ভ্যালু জেনারেট করতে পারবে। হ্যাঁ, আচ্ছা। এখন এখানে তো আসলে ইয়েগুলো দেওয়া আছে, ডেফিনেশন গুলো দেওয়া আছে। আর এরপর সাপ্লাই চেইনের যেটা কি, যে আমরা একটু দ্রুত যাব কারণ এই ক্লাসগুলো কিন্তু আপনাদের হয়েছে। জি হ্যাঁ, হয়েছে ম্যাম। জি জি, হ্যাঁ, কিন্তু আপনি ম্যাম দ্রুত আমাদেরকে ওই পারছি। এক্সামের মধ্যে কোয়েশ্চেন প্যাটার্ন এবং আমাদের ইজি ভাবে কারেক্ট অ্যান্সার কিভাবে করতে আপনার এক্সপেরিয়েন্সে আমাদেরকে শেয়ার আমি করলে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ভালো আমি হতো। সেটা আপনাদের সাথে ওইটাই। শেয়ার করবো। আমি একটু চ্যাপ্টার গুলো একটু রিভিউ করে যাই। হ্যাঁ, ওকে ম্যাম। আচ্ছা। ওকে। ম্যাডাম, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, এখানে আরেকটা ম্যাডাম, চ্যাপ্টারে বুলেট পয়েন্ট গুলো আপনি শেয়ার করতে পারেন, বুলেট পয়েন্ট গুলো। আমি আস্তে আস্তে সবই শেয়ার করতেছি, আপনি দেখেন। এখন এখন সাপ্লাই চেইনের ফ্লো হলো সাপ্লাই, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেইলার, কাস্টমার। ঠিক আছে, জি। ওকে। এরপর আপনি এই যে বললাম সাপ্লাই চেইন সারপ্লাস, এটা কি? কাস্টমার ভ্যালু থেকে সাপ্লাই চেইন কস্টটা যদি আমরা সাবট্রাক্ট করি, তাইলে এটা হলো সাপ্লাই চেইনের কস্ট। আর সাপ্লাই চেইনের অবজেক্টিভটা কি? ম্যাক্সিমাইজ ওভারঅল ভ্যালু ক্রিয়েটেড, মানে ওভারঅল যে ভ্যালুটা ক্রিয়েটেড হয়েছে সেটা একটা ম্যাক্সিমাইজ করা। আচ্ছা। আচ্ছা, দ্য অবজেক্টিভ অফ আ সাপ্লাই চেইন সেটা কি? আচ্ছা, এটা তো বললাম ম্যাক্সিমাম ভ্যালু ক্রিয়েট করা। ঠিক আছে, এখানে আরেক হ্যাঁ হ্যাঁ। ডিটেলস একটু বলা আছে, এগুলো একটু আপনারা দেখবেন। আচ্ছা, এরপর আসুন ডিজাইন ফেজেস। হ্যাঁ, ডিজাইন ফেজেস এর মধ্যে সাপ্লাই চেইনের তিনটা ডিজাইন ফেজ: স্ট্র্যাটেজি বা ডিজাইন, আর ডিসিশন ফেজেস। হ্যাঁ, ডিসিশন ফেজেস এর তিনটা তিনটা আহ, একটা হলো স্ট্র্যাটেজি অথবা ডিজাইন, আর একটা হলো সাপ্লাই চেইন প্ল্যানিং, আর একটা হলো অপারেশন। এটা আমরা কিভাবে ডিভাইড করি? এটা আমরা এটা ডিভাইড হলো, আ- আ- জাস্ট 1 মিনিট, আমি একটু আমার ইয়েটা মিউট করে দিই। হ্যাঁ, এটা আমরা ডিভাইড করি হলো যে আমি একটা সাপ্লাই চেইনে কাজ করছি। তো এটার স্ট্র্যাটেজি ফেজটা কি হবে, মানে আমি একটা বিজনেস
স্টার্ট করতে যাব। তো এটার স্ট্র্যাটেজি ফেজটা হবে হলো, স্ট্র্যাটেজি ফেজে আমরা কি কি করব, যেটা হলো নেক্সট সেভারাল সেভারাল ইয়ার্স, 5 to 10 ইয়ার্স একটা কাজ কি, মানে একটা অর্গানাইজেশন কি কি কাজ করবে। যেমন ধরেন যে আহ, যে কোনো একটা এফএমসিজি কোম্পানি, ঠিক আছে? তো স্ট্র্যাটেজি ফিতে স্টেপ ফার্স্ট থেকে সে কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবে সেটা ডিসাইড করবে। তারপর তার ম্যানুফ্যাকচারিং বা ফ্যাসিলিটি গুলা কোথায় হবে, তার অফিস কোথায় হবে, তার কি কি ডিস্ট্রিবিউশন চ্যানেল ইউজ করবে, টার্গেট কাস্টমার কারা কারা হবে, এটা হলো এই ডিসিশন গুলো নেওয়া হলো স্ট্র্যাটেজি ফেজে। এরপর প্ল্যানিং ফেজে কি হয়, প্ল্যানিং ফেজটা হলো একটা কোয়ার্টার থেকে 1 বছর পর্যন্ত যে কাজগুলো করা হয়, মানে আমার 1 বছরের যে একটা ফিসক্যাল ইয়ারের একটা প্ল্যানিং বা অথবা একটা কোয়ার্টারের যে প্ল্যানিং, ঠিক আছে? সেটা হলো গিয়ে আপনার প্ল্যানিং ফেজে হয়। সেটা কি কি হতে পারে, আপনি পার্টিকুলারলি কোন প্রোডাক্টের উপর কতটুকু প্রমোশন দিবেন, কোন প্রোডাক্টের কতটুকু মার্কেটিং করবেন, কিভাবে মার্কেটিং করবেন, এই জিনিসগুলো প্ল্যানিং ফেজে ডিসিশন হয়। আর অপারেশনটা কি ডেইলি, ডেইলি টু উইকলি, ডেইলি টু উইকলি যে যে কাজগুলো হয়, যে কোন প্রোডাক্টটা কোথায় কখন ডেলিভারি দিবেন, কোন কাস্টমারটাকে আগে সার্ভ করবেন, কোন কাস্টমারটাকে পরে সার্ভ করবেন, আজকে কি কি কাজ করবেন, আজকে কি কি লজিস্টিক্যাল ডিসিশন গুলো নিবেন। তো সেক্ষেত্রে আমরা কি দেখলাম, যে আমরা স্ট্র্যাটেজি ফেজটা হচ্ছে 5 থেকে 10 বছরের মধ্যে টাইমিং, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্ট্র্যাটেজি ফেজের ডিউরেশন, এটা কোশ্চেনে মানে পরীক্ষার কোশ্চেনে আসে। আচ্ছা এরপর ম্যাম, প্ল্যানিং ফেজ। একটা প্রশ্ন, সাপ্লাই চেইন স্ট্র্যাটেজিতে আমার কোম্পানি কি এটা ইফিশিয়েন্ট হচ্ছে নাকি, যে আপনার না, যে এটা আপনি অপারেশনাল ফেজে গিয়ে রেসপন্সিভ হচ্ছে? অ্যানালাইসিস করলে গিয়ে তখন বুঝবেন। স্ট্র্যাটেজি যখন আচ্ছা, করছেন আপনি ডিসিশন গুলো প্রি প্ল্যানিং করছেন। হ্যাঁ, এটাতে আসলে এফিশিয়েন্ট এন্ড রেসপন্সিভ, এটা তো আপনি একটা বিজনেস, একটা অ্যাটলিস্ট একটা ফেজ অফ বিজনেস কমপ্লিট করার পরে বুঝবেন। আচ্ছা, এটা অপারেশন ইয়াতে গিয়ে তখন আমরা সাপ্লাই চেইন অপারেশনে গিয়ে এই সিদ্ধান্ত নিব আমাদের স্ট্র্যাটেজি কোনটা হবে, ইফিশিয়েন্ট নাকি জি জি, রেসপন্সিভ, সরি রাইট? বুঝি নাই। মানে আমরা অপারেশন ইয়াতে ফেজিং এ হ্যাঁ গিয়ে হ্যাঁ আমরা হ্যাঁ, তখন অ্যাটলিস্ট স্ট্র্যাটেজি কি এই হবে? 3টা ফেজ একবার শেষ করার পরে তারপরে আপনি বুঝতে পারবেন আপনার কতটুকু এফিশিয়েন্ট ম্যাডাম, বা আপনি ওকে। রেসপন্সিভনেস আপনার প্রায়োরিটি কিনা, ঠিক আছে? ম্যাডাম নেক্সট সেভারাল ইয়ার্স যেটা বলেছেন আর কি, তো সেভারাল ইয়ার্স মিনস 5 to 10 ইয়ার্স। তো এটা কি জি, ম্যাডাম শর্ট টার্ম বলবো না লং টার্ম বলবো এটাকে? স্ট্র্যাটেজি ফেজটা, জি, 5 to হ্যাঁ 10 এটা ইয়ার্স অবশ্যই, বলছেন। লং হ্যাঁ টার্ম। এটা অবশ্যই লং টার্ম। কারণ হলো আপনি যখন একটা ফ্যাক্টরি বানাবেন, যে আপনি একটা কিছু ফ্যাক্টরি বানিয়ে ফেলছেন, ওটা তো আপনার একটা পার্টিকুলার জায়গায় বানাতে হবে, সেই জায়গাটা আপনার ইদার লিজ এক্স্যাক্টলি। নিতে হবে, ব্যাংক জি। থেকে লোন নিয়ে সেটা বানাতে হবে, সেই ফ্যাক্টরিটা তো আপনার অনেক বছরের জন্য বানাবেন। জি বা জি। আপনি একটা লজিস্টিক চ্যানেল সিলেক্ট করলেন, বা নিজের জন্য নিজেই চিন্তা করলেন একটা ম্যাম লজিস্টিক যদি সাপোর্ট দেওয়ার জন্য আমি নিজের ওভারঅল ট্রান্সপোর্টেশন ইউজ। ওভারঅল প্ল্যানটাকে আমি যদি 1 বছরের মধ্যে ফর্মুলেট করে ফেলতে পারি, তাহলে কি ম্যাম সেটাকে আমি কি বলতে পারি যে আমি মোর এফিশিয়েন্ট টু ইমপ্লিমেন্ট মাই স্ট্র্যাটেজি? আসলে ইররিলেভেন্ট। ফার্স্ট অফ অল আপনি এটাতে আপনি ডিসিশন নিতে পারবেন না যে আপনি মোর এফিশিয়েন্ট নাকি, কারণ আমি সাপ্লাই চেইনের ব্যাপারে কথা বলছি। ওইটা আপনি যদি বলেন যে আপনাকে একটা প্রজেক্ট লঞ্চ করার জন্য বলা এক্স্যাক্টলি, হয়েছে, প্রজেক্ট লঞ্চ করা, হ্যাঁ ঠিক আছে, একটা ক্লিয়ার। প্রজেক্ট লঞ্চ করার জন্য বলা হয়েছে, তাইলে আপনি কি করলেন যে হ্যাঁ ওটার আপনার ডিউরেশন ছিল, আপনি ইনিশিয়ালি আপনার ডিউরেশন দেওয়া হয়েছিল 6 মাস, আপনি সেটা 3 মাসে করে ফেলছেন, ঠিক আছে ওকে, এবং ঠিক সেই আছে, সাথে আপনি কস্টও সেভিং করতে পারছেন। এক্স্যাক্টলি সেটা ম্যাম, আপনার প্রজেক্ট রিলেটেড, হ্যাঁ এটার ক্লিয়ার সাথে ম্যাম, এটার কোনো ক্লিয়ার। রিলেশন নাই, দিস ইজ ইররিলেভেন্ট। ওকে, ওটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আমার কতদিনে আমি মানে করতে পারি সেটা একটা ডিসিশন আমি চাচ্ছিলাম আর কি। ঠিক, প্রজেক্ট ঠিক আছে ম্যানেজমেন্ট ম্যাডাম। সবকিছুই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট না। আচ্ছা যাই হোক, এরপর আসেন এখানে ডিটেলসটা দেওয়া আছে স্ট্র্যাটেজি, প্ল্যানিং আর অপারেশনের। আচ্ছা, এরপর সাপ্লাই চেইনের 2টা প্রসেস ভিউ, একটা হলো সাইকেল ভিউ আর একটা হলো পুশপুল ভিউ, ঠিক আছে? আর সাইকেল ভিউটা হলো এই যে এটা, যে রিটেইলার এটা সাপ্লাই থেকে স্টার্ট এবং কাস্টমার পর্যন্ত। জি জি, সাপ্লায়ার থেকে ম্যানুফ্যাকচারার পর্যন্ত যে সাইকেলটা, এটা হলো প্রকিউরমেন্ট সাইকেল। ম্যানুফ্যাকচারার থেকে ডিস্ট্রিবিউটর পর্যন্ত যে সাইকেলটা, এটা হলো ম্যানুফ্যাকচারিং সাইকেল। আর ডিস্ট্রিবিউটর থেকে রিটেইলার, এটা হলো একটা রিপ্লেনিশমেন্ট সাইকেল। আর রিটেইলার থেকে কাস্টমার পর্যন্ত যাচ্ছে, এটা হলো কাস্টমার অর্ডার সাইকেল। এখানে যদি রিটেইলার না থাকে, তাইলে যে এই সাইকেলটা হবে, এই সাইকেলটা ধরেন এই যে রিপ্লেনিশমেন্ট সাইকেল আর কাস্টমার অর্ডার সাইকেলের মধ্যে একটা সাইকেল আছে যে ডিস্ট্রিবিউটর থেকে ডাইরেক্টলি কাস্টমারের কাছে যাচ্ছে, তাহলে এই সাইকেলটা কি হবে? আহ,
কোনটা হবে, কাস্টমার অর্ডার সাইকেল না রিপ্লেনিশমেন্ট? Customer কাস্টমার cycle. অর্ডার সাইকেল হবে ম্যাম। কাস্টমার অর্ডার সাইকেল হবে, ভেরি গুড। আপনারা তো আসলে পারেন, মানে ভালো রেসপন্স করেন, না আমি ম্যাম, জানি না। আপনার আপনার এক্সপেরিয়েন্স এবং এক্সপার্টাইজ গুলো আমাদের দরকার আর কি, হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ, যাতে answer করতে পারি সেটাই। ওকে। আচ্ছা, সাইকেল ভিউটা এখানে ডিটেলস দেওয়া আছে। এরপর পুশপুল ভিউতে আসেন। পুশপুল ভিউটা হলো গিয়ে কি, যে আপনি আহ একটা হলো মেক টু অর্ডার, আর একটা হলো আহ মেক টু স্টক। হ্যাঁ, এখন আপনার পুশ পুল প্রসেসটা হলো যে আপনি আগে অর্ডার পাচ্ছেন, তারপর সেটা এক্সিকিউট করছেন। আর পুশ প্রসেসটা হলো গিয়ে আপনি পুশ সেলিং করছেন। হ্যাঁ, আপনি আগে প্রোডাক্ট বানায় তারপর সেটা মার্কেটিং করে মানুষকে সেল করার চেষ্টা করছেন। ম্যাম এখানে মেক টু স্টক হচ্ছে পুলের সাথে সম্পৃক্ত, আর পুশের সাথে সম্পৃক্ত, আর মেক টু অর্ডার হচ্ছে পুলের সাথে জি সম্পৃক্ত। জি, না না না, মেক টু স্টক হলো কি আপনার পুশ প্রসেস, পুশের সাথে, পুশের পুশের সাথে, সাথে, জি জি। আর আর মেক মেক টু টু অর্ডার অর্ডার হলো হচ্ছে গিয়ে পুল অর্ডার প্রসেস। পাওয়ার পরে। জি জি। আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ এই যে এখানে কিন্তু এই যে দেওয়া আছে, আপনি একটু দেখবেন, আমি যেটা বললাম সেগুলো, এই সাইকেল আপনাদের আসলে শীট গুলা পড়তে হবে। তাইলে শীট গুলা পড়লে আপনাদের যেটা হতো, জিনিসগুলো খুবই ক্লিয়ার হয়ে যাইতো। আপনারা কোয়েশ্চেন করতে পারতেন, আমি কোয়েশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারতাম। এখন আসলে সাপ্লাই চেনের ম্যাক্রো প্রসেস, তিনটা ম্যাক্রো প্রসেস: সিআরএম, আইএসসিএম আর এসআরএম। সিআরএমটা হলো গিয়ে আপনার কাস্টমারের সাথে যে রিলেশন, ইন্টারনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে কাস্টমারের সাথে রিলেশন, সেটা সিআরএম। আর এটা হলো গিয়ে আমরা সেলস মার্কেটিং এগুলা বলতে পারি। আর এসআরএমটা হলো সাপ্লায়ারের সাথে। ইন্টারনাল সাপ্লাই চেইনের সাথে সাপ্লায়ারের যে রিলেশন, এটা আমরা প্রকিউরমেন্ট প্রসেসের মধ্যে ফেলি, ঠিক আছে? দেওয়া আছে এই প্রকিউরমেন্টে আমরা কি কি কাজ করি, আইসিএম এ আমরা কি কি কাজ করি, সিআরএম এ আমরা কি কি কাজ করি, এখানে ডিটেলস গুলো দেওয়া আছে। আচ্ছা, কারো একজন ওখানে খুব ইয়ে হচ্ছে, নয়েজ। আপনি নয়েজ মিউট করে দিতে পারেন ম্যাম। আমি আসলে বুঝতে পারছি না পার্টিকুলারলি কে নয়েজ করছে। ম্যাম মিউট অল করে দেন। মিউট অল করলাম, তারপর তো আবার এই যে স্যামসাং এসএম, এটা উনি কে? ওনাকে মিউট করা যাচ্ছে না। আচ্ছা, করেছি, হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, এরপরে আসেন যে আপনাদের এখানে কয়েকটা কেস স্টাডি আছে। কেস স্টাডি থেকে আপনাদের ইয়েতে কোনো কোয়েশ্চেন আসবে না, পরীক্ষায় কোনো কোয়েশ্চেন আসবে না, হ্যাঁ? আচ্ছা। তো আমি আপনাদেরকে কিছুক্ষণ টাইম দিচ্ছি, আপনারা একটা কাজ করেন, আপনারা এই, ও মাই গড, একটু উনি নয়েজ বারবার হচ্ছে ম্যাডাম, আনমিউট একটু হয়ে যাচ্ছে। মিউট করে দিতে পারলে জি জি, বেটার। উনি বারবার আনমিউট হয়ে যাচ্ছে, যে স্যামসাং। হুম, আপনারা একটু, হ্যালো, আছেন? আপনারা শুনতে পাচ্ছেন? তো ম্যাম আপনারা এখন একটু ঠিক এই আছে ম্যাডাম, চ্যাপ্টার, আপনি কন্টিনিউ করতে হ্যাঁ পারেন। হ্যাঁ, আপনারা একটু এই চ্যাপ্টারটা গো থ্রু করেন 5 মিনিট। 10:55-তে আমি স্টার্ট করব, তারপর আমরা কোয়েশ্চেন সলভিং করব, হ্যাঁ?
সেলিম, এবারে মিউট করা আছে না? হ্যাঁ, অন কি মিউট করা আছে না? মুটি তো। মানে আমার সাউন্ড করে শুনতে না হয়। মুট করলে সাউন্ড শোনে না। হুম? না, না, আপনি তো মিউট নাই, আপনারটা শোনা যাচ্ছে, সবাই আমরা শুনতে পাচ্ছি। এখন mute- এখন আবার unmute হয়ে গেছে। এখন mute করো। Mute হয়ে যায়। ওই যে কানে লাগে না, টাচ টুচ হাতে ওটা তো কানে ধরেন চিহ্ন আসবে না, লাল চিহ্ন তোমার কি মুট হবে। মিউট আছে, আমি শুনতে না। নরমাল শুনবে, হ্যাঁ? এখন শুনবে। ওই জন্য মনে করেন লাল চিহ্ন তো শুনবে না। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কথা কেউ শুনতেছেন? ভাই আপনার স্যামসাং এস এম আছে লিখে আর কি নামটা না আর কি শাহ ভিজিবল। আলম, শাহ আলম আসে? আপনি নাম চেঞ্জ করে নেন ভাই, রিনেম করে নেন। রিনিমটা জানি না কিভাবে করতে হয়। ওখানে গিয়ে ওই আপনি মোড়ে গিয়ে হ্যাঁ, মরে গেলাম, তারপরে? দাঁড়ান আমি রিনেমটা কিভাবে জান, আমিও তো ভুলে গেলাম ভাইয়া। মোরে গেলে আপনার রিনেম আসবে, রিনেমে ক্লিক করে নামটা টাইপ করেন। পার্টিসিপেন্টে গিয়ে নিজের নামের যে এটা স্যামসাং সেখানে চেপে ধরলে রিনেম আসবে। জি ম্যাম, আমরা কি প্রশ্ন করতে পারি কাইন্ডলি? জি জি, প্রশ্ন করেন। ম্যাম ওই 4 পেজের মধ্যে স্লাইড 4 এর মধ্যে সাপ্লাই ওয়েব এবং সাপ্লাই নেটওয়ার্ক, জি আমি শুনতে পাচ্ছি, বলেন। সাপ্লাই ওয়েবসাইট, সাপ্লাই। হ্যাঁ হ্যাঁ 4 পেজ, হ্যাঁ পেজ নাম্বার 4 এর মধ্যে ম্যাম এই যে সাপ্লাই নেটওয়ার্ক এবং সাপ্লাই ওয়েব, হ্যাঁ, এই দুইটা জিনিস নিয়ে একটু কনফিউশন। এই যে 4 নাম্বারে এই যে আমরা এটা। এরপরে প্লে। জি 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 ম্যাম।
আচ্ছা, শুনেন, সাপ্লাই চেইনটা একটা হতে পারে যে একটা নেটওয়ার্ক। আর নেটওয়ার্কটা কি? নেটওয়ার্কটা হলো যে মাকড়সার জালের মতন বিভিন্ন ওয়েব, এটা একটার সাথে আরেকটা যে কোনো মানে কোনো না কোনো ভাবে কানেক্টেড। ইয়েস। এই কানেকশনটাই, মাকড়সার জাল যেমন একটার সাথে আরেকটা কানেক্টেড না, এটাই বলা হচ্ছে সিম্পলি। এটার ভিতর কোনো আহ, এটা জাস্ট একটা মেটাফরিক্যাল হাইপোথেটিক্যাল একটা টার্ম ইউজ করা আচ্ছা হয়েছে। আচ্ছা, 19 নম্বর পেজের মধ্যে ম্যাম, যে কাইন্ডলি একটু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য জাস্ট, হুম, 19 নম্বর পেজের মধ্যে ওই K1 এবং N1 প্লাস, এই যে হ্যাঁ, যে প্রসেস K1 1 প্লাস 1, হ্যাঁ, এই হ্যাঁ। যে জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, আর N-1 এন্ড প্রসেস কাইন্ডলি একটু না, এটা এই দুটো। সেখানে এটা মেইনলি আপনার যেটা বুঝতে হবে পুশ প্রসেস আর পুল প্রসেস। হ্যাঁ, জি। এটা আসলে এটাও সিম্পলি এটা একটা হাইপোথেটিক্যাল হুম। ইয়ে যে আপনার পুশ প্রসেসে ধরেন আপনার প্রসেসটা হলো কে, তারপর এটা পুশ করলেন, এটা K+1 হইলো। আর আর পুল প্রসেসে ইনিশিয়ালি থাকলো প্রসেস এন, তারপর এটা পুল করলে N-1 হলো, পিছন দিকে গেলে একটা মাইনাস হলো। এটাই আচ্ছা এখানে মানে ম্যাম, এটা একটা হাইপোথেটিক্যাল ভিউ। জি। এখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে এই পুশ পুল পুশ নিয়ে? P2? প্রসেসটা কি, মেক টু স্টক আর মেক টু অর্ডারের মধ্যে ডিফারেন্সটা কি, এইটা নিয়ে আপনাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসতে পারে। মেক ওকে টু অর্ডার, মেক টু স্টক। মেক টু স্টক, তাহলে মানে কোশ্চেনটা কি হতে পারে, মানে কিরকম কোশ্চেনটা হতে পারে? বিভিন্ন রকম হতে পারে যে হ্যাঁ, পুশ প্রসেস, হোয়াট উইল বি দ্য হোয়াট ইজ পুশ প্রসেস। হ্যাঁ, মেক হ্যাঁ, টু স্টক, মেক টু অর্ডার, মেক কাস্টমার অর্ডার, এরকম কাস্টমার কিছু, হ্যাঁ রিপ্লেনিশমেন্ট বুঝতে সাইকেল পেরেছি ম্যাম। বা অ্যান্সার, কাস্টমার অর্ডার সাইকেল। মানে সেখানে আপনি অ্যান্সারটা কি কি? দিবেন, অ্যান্সারটা কি হবে? হ্যাঁ, সেটাই বলতেছি, অ্যান্সারটা কি হবে? হোয়াট ইজ দ্য পুল প্রসেস, আপনি পুশ বলেন প্রসেস? ফুল প্রসেসটা কি। মেক টু অর্ডার, হ্যাঁ, ঠিক তুমি না? যদি ওরকম ফুল প্রসেস থাকে, একটা একটা রাইট অ্যান্সার থাকবে মেক টু অর্ডার। পুল প্রসেস মেক টু অর্ডার হবে, হ্যাঁ, আর পুশ প্রসেস হবে মেক মেক টু টু স্টক। স্টক। জি। ওকে, ম্যাম, থ্যাংক ইউ। আমাদের প্রশ্নপত্রে কি একাধিক সঠিক উত্তর কি থাকতে পারে? একাধিক সঠিক উত্তর থাকার সম্ভাবনা কম। থাকলে ওই যে অ্যাবভ টু অল লিখতে হবে। অ্যাবভ অ্যাবভ অল বা হ্যাঁ, অথবা অ্যাবভ এ বোথ এন্ড এ বি। এন্ড বি, বোথ এ হ্যাঁ, এন্ড আমি বি বা দেখেছি বোথ বি স্যাম্পল এন্ড সি, কোশ্চেন এই গুলো। টাইপের একটা অপশন হ্যাঁ, থাকবে। ওকে ম্যাম, আমার এই প্রশ্ন দুইটাই ছিল আর কি, থ্যাংক ইউ। আচ্ছা, ম্যাডাম, আর কারো? একটা একটা মোস্ট স্যাম ওয়েলকাম। আর একটা ছিল ওই যে স্ট্র্যাটেজিক সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অর ডিসিশন, এইখানে কিরকম প্রশ্ন থাকতে পারে? এখানে তো অ্যান্সার একটা হচ্ছে হাউ টু স্ট্রাকচার দ্য সাপ্লাই চেইন ওভার দ্য নেক্সট সেভারাল ইয়ার্স। তো এইখানে কোশ্চেনটা কিভাবে হইতে পারে? পেজ নাম্বার হচ্ছে হ্যাঁ, 11। হ্যাঁ, আমি বুঝেছি আপনার কথা। হলো যে এখানে কি টাইপের কোয়েশ্চেন থাকতে পারে, এখানে ফার্স্ট অফ অল কোয়েশ্চেন থাকতে পারে যে কি কি ডিসিশন আমরা স্ট্র্যাটেজিক ফেজে নেই। যেমন হ্যাঁ, ধরেন ফ্যাসিলিটি কোথায় হবে, লোকেশন, এই যে এই জায়গা থেকে স্ট্র্যাটেজিক সাপ্লাই চেইন আচ্ছা আচ্ছা। ডিসিশন, এটা হ্যাঁ থেকে একটা কোয়েশ্চেন থাকতে পারে। আরেকটা কোয়েশ্চেন থাকতে পারে ডিউরেশন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লং টার্ম, স্ট্র্যাটেজিক ফেজটা লং টার্ম। তারপর প্ল্যানিং থেকে কোয়েশ্চেন থাকতে পারে কি কি ডিসিশন আমরা প্ল্যানিং থেকে নেই। তারপর ডিউরেশন। আচ্ছা, অপারেশন থেকেও ওকে সেম, যে কি কি ডিসিশন অপারেশন ফেজে নেওয়া হয়, সেই সাথে হলো টাইম হরাইজন। ওকে, আন্ডারস্টুড, থ্যাংক ইউ। ওকে ম্যাম, ওকে থ্যাংক ইউ ম্যাম, ম্যাডাম, আন্ডারস্টুড। ম্যাক্রো ম্যাক্রো প্রসেস থেকে কি ধরনের কোশ্চেন থাকতে পারে? সিআরএম, এসআরএম আর আইএসসিএম এর মধ্যে কি কি কাজ করা হয়, আমাদেরকে মানে এই শীটগুলো এই যে স্টাডি এই করতে হবে। স্লাইডটা থেকে, এই স্লাইডটা থেকে। হ্যাঁ, এই শীটগুলো স্টাডি করলে মোটামুটি অ্যান্সার করা যাবে, এই রাইট স্লাইডটা ম্যাম? ইম্পর্টেন্ট আপনাদের, এই যে সিআরএম ম্যাক্রো প্রসেসের জন্য এই স্লাইডটা পড়লেই হবে। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক মোস্ট ইউ ওয়েলকাম। ম্যাম। ম্যাম, আপনি এখন অন্য চ্যাপ্টারের মধ্যে ইয়া করতে পারেন ইনশাআল্লাহ। ওকে।
শুনতে পাচ্ছেন? সরি, আমি এতক্ষণ কথা বলছিলাম, হ্যাঁ আপনারা শুনেন নাই মনে হয়। আচ্ছা, স্ট্র্যাটেজিক ফিট অ্যাচিভ মিউট করার ছিল জন্য তো আমাদের ম্যাম, ফার্স্ট, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, স্ট্র্যাটেজিক ফিট অ্যাচিভ করার জন্য ফার্স্ট আপনাদের যেটা করতে হবে সেটা হলো কম্পিটিটিভ স্ট্র্যাটেজি আর সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি। হ্যাঁ, এই দুইটার মধ্যে ফার্স্ট অফ অল আপনার রিলেশনটা বিল্ড আপ করতে হবে। কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা কি? কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা হলো যে কোনো একটা বিজনেস অর্গানাইজেশন পার্টিকুলারলি কোন ধরনের কাস্টমার নিডস বা কোন ধরনের কাস্টমারকে স্যাটিসফাই করতে পারে, বুঝতে পারছেন? জি এবং অর্থাৎ ওর কম্পিটিটরদের উপর যে আমি বলছি ওটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। আচ্ছা এখন আচ্ছা আমি ধরেন এরপরে হলো যে আমি একটা টার্গেট কাস্টমার আছে, সেই টার্গেট কাস্টমারকে আমার বিজনেস টাইপ দিয়েই স্যাটিসফাই করার জন্য আর কি কি আমার কম্পিটিটর আছে, এবং তাদের উপর আমি কি কম্পিটিটিভনেস অ্যাচিভ করতে পারি। যেমন ধরেন একটা সিম্পল এক্সাম্পল, সেটা হলো স্বপ্ন আর মিনা বাজার। হ্যাঁ, এরা দুজন কম্পিটিটর। তো স্বপ্ন, ওরা কি স্ট্র্যাটেজি ফলো করে? ওরা হলো যে কিছু কিছু ইনোভেশন নিয়ে আসে, প্রাইস অনেক কম রাখে। আবার মিনা বাজার যে স্ট্র্যাটেজিটা ফলো করে, ওরা হলো গিয়ে যে আম, ওটাকে কি বলে, অর্গানিক প্রোডাক্ট সেল করে, হ্যাঁ, যেগুলোতে কোনো ধরনের ফার্টিলাইজার ছাড়া প্রডিউস করা হয়েছে। তো মিনা বাজারে আমরা হয়তো বা একটু বেশি দাম দিয়ে আমাদের বাচ্চাদের জন্য ফ্রুটস বা ভেজিটেবলস কিনছি, কারণ আমরা বাচ্চাদেরকে ফার্টিলাইজড খাবার খাওয়াতে চাচ্ছি না। এই এটা কিন্তু মিনা বাজারের স্ট্র্যাটেজি। আর স্বপ্নের স্ট্র্যাটেজিটা হলো গিয়ে যে ওরা ছোট ছোট প্যাকেট করছে হয়তো বা একজন দুজনের জন্য রান্নার। তারপর হলো গিয়ে ওরা কয়েকদিন আগে যেমন 1 টাকায় ফুলকপি, সরি 1 টাকায় মূলা দিচ্ছিল, 1 কেজি মূলা 1 টাকা, মানে এই ধরনের স্ট্র্যাটেজি গুলো ওরা ফলো করে। আমরা কিন্তু স্বপ্নতেও যাই, মিনা বাজারেও যাই, এদের কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা আলাদা, এদের প্রোডাক্টের ডিমান্ড আছে অন্যরকম। আবার ধরেন একটা খুব হাই এন্ড আম, ইয়ে আছে, সুপার শপ আছে, ইউনিমার্ট। ইউনিমার্টে গেলে কি দেখবেন, আপনি বিদেশি প্রোডাক্ট অনেক পাবেন, যারা আসলে লোকাল প্রোডাক্ট খায় না। যেমন ড্রাই প্রোডাক্টস, বিস্কিট, স্ন্যাক্স, এই টাইপের জিনিসগুলো দেশিটা যারা খায় না, তারা ওইখানে গিয়ে বিদেশিটা কিনে নিয়ে আসতে পারবে বেশি দাম দিয়ে। তো যাদের আসলে এটা প্রেফারেন্স যে বাচ্চাকে দেশি ভেজাল জিনিস খাওয়াবে না। আচ্ছা, এরপর আসেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। আপনি যে একটা পোর্টফোলিও প্রোডাক্টের, সেই পোর্টফোলিওটা আপনি এমন ভাবে ডিজাইন করবেন যেন আপনি কম্পিটিটিভ স্ট্র্যাটেজিটা অ্যাচিভ করতে পারেন। এখন প্রোডাক্টের পোর্টফোলিও কি, আমি যে একটু আগে বললাম মিনা বাজারের একটা স্ট্র্যাটেজি আছে, ওরা অর্গানিক প্রোডাক্ট দিয়ে ওরা মার্কেটিংটা করে। স্বপ্নের আরেকটা স্ট্র্যাটেজি, ওরা হলো গিয়ে বিভিন্ন রকম লো প্রাইস দিয়ে ওরা মার্কেটিংটা করে। তো এই এই দুইটার মধ্যে এটাই হলো গিয়ে ওদের প্রোডাক্টের পোর্টফোলিও। তো আপনার এটাই হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। এরপর মার্কেটিং এন্ড সেলস স্ট্র্যাটেজি। মার্কেটিং এন্ড সেলস স্ট্র্যাটেজি এটা কিন্তু অলরেডি বলে ফেলছি যে আপনার প্রোডাক্ট পোর্টফোলিওটার, আপনার যে আম, আপনার প্রোডাক্ট পোর্টফোলিওতে আপনি যে জিনিসগুলো ডিফাইন করছেন আপনার প্রোডাক্টের অ্যাডভান্টেজ, সেটা আপনি মার্কেট করবেন কিভাবে। হ্যাঁ, জি যেমন ইউনিলিভার একটা মার্কেটিং করে যে ওদের লাক্স সোপে হলো ইয়ে লাক্স সোপে হলো তারা স্পেশাল ধরনের একটা পারফিউম ইউজ করে, যেটা পারফিউমের মতন, এটা দিয়ে গোসল করলে সারাদিন গায়ে পারফিউমের স্মেল থাকে। হ্যাঁ, তো এটা হলো এক এক রকম সেলস অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, ঠিক আছে? এখন কম্পিটিটিভ স্ট্র্যাটেজি আর সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি যখন অ্যালাইন্ড হবে, ঠিক আছে, এটা হলো গিয়ে একটা কনসিস্টেন্ট এবং সাকসেসফুল সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি। সাপ্লাই চেইন স্ট্র্যাটেজির মধ্যে কি হবে, কি কি ডিসিশন আপনি নিবেন, ম্যাটেরিয়াল প্রকিউরমেন্ট অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ ম্যাটেরিয়ালস। আপনি ম্যাটেরিয়াল প্রকিউর করছেন কোথা থেকে কিভাবে, তারপর সেটা আপনি কিভাবে করছেন। এরপর আপনার ম্যানুফ্যাকচারিংটা আপনি কিভাবে করবেন, আপনি কি কি সার্ভিস প্রোভাইড করবেন, তারপর হলো আপনার প্রোডাক্টটা, ওয়াসিফ, ফাইনাল প্রোডাক্টটা আপনি ডিস্ট্রিবিউশন কিভাবে করবেন, ঠিক আছে? জি ম্যাম, অর্থাৎ প্রকিউরমেন্ট থেকে আমার যে সাপ্লাই কাস্টমার পর্যন্ত সাপ্লাই যাওয়ার এন্ড ওভারঅল কাস্টমার পর্যন্ত। স্ট্র্যাটেজি হচ্ছে সাপ্লাই চেইন স্ট্র্যাটেজির সাথে জি অ্যালাইন। জি। এরপর স্ট্র্যাটেজিক ফিটটা কি, ওই যেটা বললাম, সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি এবং কম্পিটিটিভ স্ট্র্যাটেজি যখন বিল্ড আপ মানে অ্যালাইন্ড হচ্ছে, তখন আসলে একটা স্ট্র্যাটেজিক ফিট অ্যাচিভ করা পসিবল। জি
আচ্ছা, সাপ্লাই চেনের মধ্যে কিছু কিছু আনসার্টেনটি ফেস করতে হয়, ঠিক আছে? যেমন আনসার্টেনিটি অফ কাস্টমার ডিমান্ড ফর আ প্রোডাক্ট, ঠিক আছে? আপনার কাস্টমারের ডিমান্ডের মানে কোন একটা পার্টিকুলার প্রোডাক্টের ডিমান্ডটা আনসার্টেন থাকতে পারে, হ্যাঁ। একটু হ্যালো ম্যাডাম, আপনার কথা তো একদমই শোনা যাচ্ছে না মনে হয়। আপনি কথা বলছেন? জি না ম্যাডাম, মনে হয় একটু ব্রেকে আছেন আর কি। ও আচ্ছা আচ্ছা। ইশতিয়াক ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার তো ভীষণ সিরিয়াস। স্টাডি হচ্ছেন? আচ্ছা, সরি, আমার জি একটু ম্যাম, ওকে হ্যাঁ, ম্যাম। আমার বাসায় একটু ইয়ে মানে কল একজন আসছিলাম, ড্রাইভার আসছিল না ঠিক আছে ম্যাম। কাজে। আচ্ছা আচ্ছা, শুনেন, এখন ডিমান্ডের আনসার্টেনিটি যেটা হয়, আহ এইটা হলো যে ডিমান্ড আসলে কখনোই সার্টেন না। হুট করে একটা ডিমান্ডের আনসার্টেনিটি ক্রিয়েট হয়, আমরা আসলে কখনোই 100% ডিমান্ডটা প্রেডিক্ট করতে পারি না। এরপর এই ডিমান্ড আর আনসার্টেনটিটার জন্য, ধরেন সাপোজ আপনি একটা প্রোডাক্টের ডিমান্ড একটা ফোরকাস্ট করেছেন হলো গিয়ে 1000 ইউনিট বা 10,000 ইউনিট, কিন্তু আপনার হুট করে 2000 ইউনিট এক্সট্রা লাগলো, যেখানে আপনার সেফটি স্টক ছিল 1000 ইউনিট, মানে 11,000 ইউনিট। তার মানে কি হলো যে ওই 1000 ইউনিটটা আপনি টোটাল মানে আপনি সেফটি স্টক রেখেছেন 1000 ইউনিট, 10,000 10,000 ইউনিট ছিল আপনার টোটাল ডিমান্ডের প্রেডিকশন, মানে ফোরকাস্টিং। কিন্তু আপনার ডিমান্ড ক্রিয়েট হয়েছে
12,000 ইউনিট। তো সেক্ষেত্রে এই যে এক্সট্রা 1,000 ইউনিট যেটা আসলে আপনার সেফটি স্টকটাকেও কভার করে গেছে, এইটা হলো পার্টিকুলারলি এই যে ডিমান্ডের আনসার্টেনিটিটা, এটা আপনার সাপ্লাই চেইনে যে এফেক্টটা পড়ে এটাকে আমরা বলি ইমপ্লাইড ডিমান্ড আনসার্টেনিটি। অর্থাৎ ম্যাম আমার আমার সেফটি স্টক সহ যদি কোনো হ্যাঁ এডিশনাল ডিমান্ড আনসার্টেনিটি থাকে, হ্যাঁ ওটা হচ্ছে ইম্পাইল ডিমান্ড। আর ইমপ্লাইড ডিমান্ড। অনেক ক্ষেত্রে যদি শর্ট হয়, শর্ট এক্ষেত্রে হলো যে অ্যামাউন্টটা শর্ট হচ্ছে সেটা ওইটাও সহ ইম্পাইল করবে। আপনার ফোরকাস্ট সহ আপনার সেফটি স্টক ধরবেন না। অর্থাৎ পজিটিভ ইম্পাইলও হতে পারে, যে নেগেটিভ ইম্পাইল ইমপ্লাইড হতে পারে, নেগেটিভ ইমপ্লাইডও হতে পারে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ ম্যাম, বুঝতে পেরেছি। জি আচ্ছা, এটা আপনি দেখবেন এতক্ষণে যা বলছি এখানে সেটাই বলছে। কোনো কোয়েশ্চেন থাকলে এটা দেখে আপনি কোয়েশ্চেন গুলো করতে পারেন। এগুলো আপনাদের একটু দেখতে হবে, হ্যাঁ এগুলো একটু আপনাদের দেখতে হবে। হ্যাঁ ম্যাম, আমরা এগুলো স্টাডি হচ্ছে মোটামুটি আস্তে আস্তে ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো একটু আপনাদের দেখতে হবে। এগুলো ওইভাবে বলার মতন কিছু নাই, ইমপ্লাই ডিমান্ড আন্ডারস্ট্যান্ড আনসার্টেনিটি। এরপর সাপ্লাই চেইন, আপনার সাপ্লাই চেইনটাকে আপনি কিভাবে বুঝবেন, এটা আসলে টোটালি বুঝছি যে আপনার কোম্পানি কিভাবে একটা আপনার ডিমান্ডটা মিট করছে, তারপর এটার এফিসিয়েন্স না রেসপন্সিভ, এই এই জিনিসগুলো এখানে বলা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং। এগুলো একটু দেখবেন আপনারা। এখানে 4টা কোম্পানি দেখানো হয়েছে যেগুলো এক একটা হাইলি এফিশিয়েন্ট, সামওয়াট এফিশিয়েন্ট, সামওয়াট রেসপন্সিভ, হাইলি রেসপন্সিভ। ম্যাম ওই 15 পেজের ওখানে হাই এবং লো কস্ট একটা যে কার্ভ আছে, ওইটা কাইন্ডলি একটু যদি এক্সপ্লেইন করতেন। এখানে হলো 2টা কোম্পানির কথা বলা হয়েছে, অ্যারং আর ডেল। এটা হাইলি রেসপন্সিভ এবং এদের কস্ট হাই। আবার এনজন আর এইসার এরা হলো লো রেসপন্সিভ, লো মানে আপনি একটা অর্ডার করলেন, এরা আপনাকে সার্ভ করবে দেরি করে, কারণ তারা চিপেস্ট প্রোডাক্ট গুলা প্রকিউর করবে কোথা থেকে, মানে কোয়ালিটি প্রোডাক্ট কোন জায়গা থেকে, ধরেন তারা তানজানিয়া থেকে প্রোডাক্ট সোর্স করে তারপর এটা আপনাকে দিবে, কারণ ওখান থেকে আনলে তাদের দাম কম পড়বে। এইভাবে আপনাদের এটাই হলো গিয়ে ডিফারেন্স, ঠিক আছে? হাইলি রেসপন্সিভ হলে আপনার কস্ট হাই, আর লো রেসপন্সিভ হলে কস্ট লো। ওকে, গট ইট। অর্থাৎ যেটা আমাদের রেসপন্সিভনেস বলতে যত হাই হবে ওটার প্রাইসটা একটু বেশি হবে। রেসপন্সিভনেস বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? কুইক সার্ভিস অথবা কাস্টমার স্যাটিসফ্যাকশন ইন দ্য শর্টেস্ট টাইম, পসিবল টাইম। ওকে, শর্টেস্ট পসিবল টাইম। হ্যাঁ আচ্ছা, এরপর আচ্ছা এখানে একটু যেগুলো বললাম সেগুলো একটু বারবার বলা আছে, এগুলো একটু দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় এটাতে আপনাদের কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় আমরা নেক্সট কোনো ক্লাসে ডিসকাশন করব। তারপর আপনারা একবার একটু দেখেন, আমি আপনাদেরকে দেখার টাইমটা দিচ্ছি এই কারণে যেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এখনই করে নিলেন। ঠিক আছে, দেখেন 5 মিনিট। হ্যাঁ 11টা 16 বাজে, তো 11টা 20 সরি 21-22-এর দিকে আবার স্টার্ট করছি। জি বলেন। আমাদের স্লাইড গুলো আসলে অনেক বড় বড়, এগুলোকে কি কোনোভাবে শর্ট করা যায়? স্লাইড অনেক ছোট, মানে আপনাদের আসলে বই পড়া উচিত। 51 পেজ, 36 পেজ, এগুলো অনেক সময় লাগে। ভাই একটু আমাদের সুনীল চোপড়া বইটা অনেক আসলে বড়, 551 41 পেজের বইটা, কিন্তু আচ্ছা ম্যাম এই পেজে একটা কোয়েশ্চেন ছিল, আমি একটু স্টাডি হয়েছে আপনি যখন ইয়াতে ছিলেন, ব্র্যাকে ছিলেন, এই পয়েন্টটা, এই যে ডিস্ট্রিবিউটরের মধ্যে যে পয়েন্টটা দেখাচ্ছে, হোয়াট এক্স্যাক্টলি ইট ডাজ মিন? ম্যাম আমার প্রশ্নটা পেয়েছেন আপনি? বুঝতে পেরেছি, হ্যাঁ আমি এটা একটু দেখছিলাম। আচ্ছা দেখেন, একটা হলো ইন্ট্রা কোম্পানি ইন্ট্রা ফাংশনাল, যেটা আপনার ডিস্ট্রিবিউটরের এন্ডে হচ্ছে, আর ডিস্ট্রিবিউটরের একদম ভিতরে দেখাচ্ছে হলো ইন্ট্রা অপারেশন এক ডিস্ট্রিবিউটর। ফার্স্টে হলো ফাংশনাল, বাইরের অংশটুকু হচ্ছে যে আপনার মানে 2 ধরনের হতে পারে। একটা হলো
ডিস্ট্রিবিউটরের এখানে আপনার কিছু অপারেশনস হচ্ছে, আরেকটা হলো ডিস্ট্রিবিউটরের এখানে এসে শুধু ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। আচ্ছা, একটা ইন্টার কোম্পানি আর একটা হচ্ছে ইন্ট্রা কোম্পানি, ইন্ট্রা কোম্পানি, হ্যাঁ, অর্থাৎ অভ্যন্তরীণ কিছু ফাংশন আর অভ্যন্তরীণ, আর এটা হলো আর অ্যাক্রস দ্য কোম্পানির কোম্পানি, বাইরে। হ্যাঁ, বাইরে, আউটসাইড দ্য কোম্পানি। ওকে, জি, গট ইট। থ্যাংক ইউ। ঠিক আছে, আপনারা একটু 5 মিনিট দেখেন। তারা কোয়েশ্চেন করা স্টার্ট করতে পারেন। হ্যাঁ, তো আমরা ইয়ে করবো কোয়েশ্চেন। ওই 12 পেজের মধ্যে একটি জাস্ট ওই হাই, একটু কাইন্ডলি যাবেন এখানে। জি, এইটাই আমার এইটাই প্রশ্ন শুধু এখানের মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা আমরা ইম্পাইল ডিমান্ডের ক্ষেত্রে প্রফিট মার্জিন লো, ইম্পাইল আনসার্টেনিটির জন্য
সল্টের ক্ষেত্রে প্রফিট মার্জিন লো এবং হাইলি ইম্পাইল আনসার্টিনিটির জন্য, ডিমান্ডের জন্য ওই প্রফিট মার্জিন হাই। এই জিনিসটা একটু কাইন্ডলি। আচ্ছা শুনেন, সল্ট হলো এমন একটা প্রোডাক্ট, হ্যাঁ, যেটা হলো যে এটা মানুষের আসলে লাগবেই, এটার আনসার্টেনিটি হওয়া সম্ভব না। আপনি মোটামুটি আপনার একটা পার্টিকুলার রিজিয়নে কতটুকু মানুষ আছে এবং কতটুকু সল্ট কনজিউম করে, এটা খুব বেশি কম বেশি কখনোই হয় না, একটা ফিক্সড ডিমান্ড থাকে। কিন্তু সল্ট যেহেতু এমন একটা প্রোডাক্ট যেটা আসলে ফিক্সড ডিমান্ড এবং ওদের ফিক্সড ভাবেই এটা ইয়ে করতে হয়, মার্কেট করতে হয়, এই কারণে এটার আনসার্টেনিটিটা লো। এবং এদের ফোরকাস্টিংটাও আমি বললাম, যেহেতু ডিমান্ডের খুব বেশি হেরফের হয় না, সো ফোরকাস্টিং এররটাও কম। আবার স্টক আউট রেটও কম, কারণ স্টক আউট হওয়ার পসিবিলিটি খুবই কম। কারণ হলো যতটুকু লাগবে মানুষ তো ততটুকুই কিনবে। সল্ট মানুষ একটা নির্দিষ্ট পরিমাণে খায়, বেশিও খায় না কমও খায় না, রাইট? রাইট। হ্যাঁ। আবার ধরেন শার্ট, এটা হলো প্রফিট মার্জিন, তো আমরা অনেক দাম দিয়ে শার্ট কিনি, কিন্তু ফোরকাস্টিংটা এক এক সময় এক এক রকম ফ্যাশন আসে, তারপর সিজনাল ব্যাপার একটা একটা ব্যাপার থাকে। তো এটাতে ফোরকাস্ট এররটা এমন একটা প্রোডাক্ট, এটা ফ্যাশন প্রোডাক্টস, এগুলোতে হয় হলো ফোরকাস্ট এররটা হাই হয় এবং স্টক আউট রেটও অনেক বেশি হতে পারে। এটা নেগেটিভ 10 to 40%, এটা নেগেটিভ হতে পারে, পজিটিভও হতে পারে। আপনি একটা শার্ট বানাই রাখলেন, তারপর সেটা মানে সেল হলো না কোনো কারণে, ওইটার ফ্যাশন চেঞ্জ হয়ে গেছে। তো এইটা যখন, এই প্রোডাক্টটা যখন আপনি মার্কেটে নিয়ে আসবেন, তখন হিউজ লেভেলের এক্সপেরিমেন্ট করতে হয়। আপনি দেখেন বিভিন্ন বড় বড় বুটিক হাউস গুলা, লারিভ, ইয়েলো বা আড়ং, ওরা কিন্তু হিউজ লেভেলের ডিসকাউন্ট দেয় বছরে বেশ অনেকবার, যে আপ টু 70% ডিসকাউন্ট। গতকালকে যেমন লারিভে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট ছিল এভরিথিং, সবকিছুতে। ঠিক আছে, এগুলো কেন দিচ্ছে? কারণ হলো এই গার্মেন্টস প্রোডাক্ট বা ফ্যাশন প্রোডাক্টস, এগুলো কিন্তু খুবই আনসার্টিন। ওকে ম্যাম, তাহলে অর্থাৎ এর অর্থ হচ্ছে যেহেতু সল্ট আমাদের একটা কনজাম্পশন প্যাটার্ন ফিক্সড এবং এটার মধ্যে কোনো প্রাইসের ভেরিয়েশন নাই, ওই জন্য প্রফিট মার্জিনটা লো। কিন্তু ওই শার্টের ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন আমাদের যে রুচির সাথে সিজনালের ইম্প্যাক্টের কারণে ডিজাইনও চেঞ্জ হয়, এই জন্য ওরাও প্রফিট মার্জিন করতে পারে। থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আমরা তাহলে একটু আপনাদের কোয়েশ্চেনের স্যাম্পল কোয়েশ্চেনটা আছে না, ওটা একটু খুলেন, সবাই খুলেন। হ্যাঁ, যে খোলা আছে ম্যাম এটা। আচ্ছা, আচ্ছা, ওখানে ম্যাডাম যে উত্তরগুলো আছে ওগুলো তো অলমোস্ট যে কারেক্ট না ম্যাম? মোস্টলি কারেক্ট, হ্যাঁ মোস্টলি কারেক্ট। তারপর আমি আপনাদের কারেকশন ম্যাম আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না? এখন যাচ্ছে? এখন যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনাদের যেগুলা কারেকশন, আপনাদের আসলে মেইনলি শীটগুলা পড়ার পরে কোয়েশ্চেন গুলো আপনি দেখবেন, সবগুলো শীট পড়া শেষ হয়ে গেলে কোয়েশ্চেন গুলো দেখবেন। আমি কারেকশন করে দিচ্ছি। আপনারা কোয়েশ্চেন দেখেছেন? হ্যাঁ, ওকে। আচ্ছা, আপনাদের কোয়েশ্চেন গুলোর মধ্যে কোনটা নিয়ে কনফিউশন আছে? আচ্ছা, আপনাদেরকে আমি আরেকটু, আপনার ভয়েসটা ম্যাম কম আসছে। আপনার ভয়েস কম আসছে, সাউন্ড। তাই এখন ঠিক আছে? এখন ঠিক আছে ম্যাম। আচ্ছা, আমি যে দুইটা ল্যাপটপে কাজ করছি, তো এই কারণে মনে হয় একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপ একটু সরে গেলে তখন ভয়েসটা ইয়ে করে আসে। আপনাদেরকে আমি একটা ট্রিক্স বলতে চাই, সেটা হলো কি কি আপনারা যেটা করবেন, এই কোয়েশ্চেনটা অ্যান্সার এখানে তো দেওয়া আছে, কিন্তু আপনি অ্যান্সার করবেন না, এতটুকু কপি করবেন অ্যান্সার বাদে, করে আপনার চ্যাট জিপিটি ইউজ করেন আপনারা? জি। চ্যাট জিপিটিতে এটা কপি পেস্ট মানে পেস্ট করবেন, ঠিক আছে? তারপরেই আপনি দেখে যাবেন, দেখতে পারবেন যে কোনটা কারেক্ট অ্যান্সার কোনটা রং অ্যান্সার। এবং আপনাদের স্লাইডেও যদি কোনো স্লাইডে কোনো টপিক নিয়ে, কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো কনফিউশন থাকে, তাইলে আপনারা কমপ্লিটলি এটা ইয়ে করবেন, চ্যাট জিপিটিতে কপি পেস্ট করে আপনার চ্যাট জিপিটি
দিয়ে দিবে, কিন্তু চ্যাট জিপিটি যে এক্সপ্লেনেশনটা দিবে সেটা আপনারা লাইন বাই লাইন পড়ে তারপর আপনার বুঝতে হবে, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম, সুন্দর একটা। আচ্ছা ম্যাম, ওকে। আমরা তো এই স্যাম্পল কোয়েশ্চেন পেয়েছি একটা, আরো কি এডিশনাল স্যাম্পল কোয়েশ্চেন না পেতে না পারি? না, এর মধ্যে থেকেই ওকে, ঠিক অনেক আছে। কোয়েশ্চেন আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এটা পড়লেই আপনাদের মোটামুটি 95 to 98% কাভার হয়ে যাবে। আর এটা শীট সাথে শীট গুলো যদি পড়েন তাহলে মোর দেন 100% কাভার হয়ে যাবে। ম্যাডাম একটু একটু বলি আমি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ফিলোসফি এমার্জ ইন হুইচ ডিকেড? কত নাম্বার 1980s। কোয়েশ্চেন? কোশ্চেন কোন নাম্বার পেজে ফাইভ, আছে ফাইভ। হ্যাঁ, এখানে কোয়েশ্চেন আমি নাম্বার? যখন ওয়েব কোন পেজে কোয়েশ্চেন নাম্বার? এই কত পেজে নাম্বার? প্রথমে, হ্যাঁ আরেকটু জন বেশি একটু বলছি, 5 নাম্বার। হ্যাঁ, ভিএমআই? ভিএম এর পরে আরো পরে আরেকটু ও পরে, আচ্ছা আচ্ছা, দ্য আরেকটু মেজর পরে, ডিসিশন আরেকটু পরে। এরিয়া। না না, এটা না, আরেকটু পরে, আর একটু উপরে? না না, নিচে ঠিকই আছে, আরেকটু নিচে, এই যে এইটা। হ্যাঁ, এখানে দেখেন, এখানে অ্যান্সার হচ্ছে 1990s, বাট আমি গুগলে চেক করে দেখেছি এটা দুইটা আমি আনসার দেখছি, আসছে, এখন আমি দেখছি। 1980 আসতেছে। ভাইয়া, এটার সম্পর্কে একটু আমি শেয়ার করতে পারি এই প্রশ্নটার উত্তরে? হ্যাঁ করেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারেন। অবশ্যই। এটা 1982-তে কেই তলিবার সর্বপ্রথম সাপ্লাই চেইন শব্দটা ইউজ করেন ওনার বইয়ে, এবং কেই তলিবার হচ্ছেন অলিভার কেইত বা কেই তলিবার হচ্ছেন আমাদের সাপ্লাই চেইনের জনক। 1990 এটা সালে ভুল আছে, হ্যাঁ এটা হবে লেট 1980s। হ্যাঁ 1980s এক্স্যাক্টলি। হ্যাঁ 82 অর্থাৎ আমি এটা 82 পরে। হ্যাঁ, এই জন্য 82 পরবর্তীতে আস্তে আস্তে ডেট 80 পরে 1988 সালে প্রক্টর এন্ড গ্যাম্বলের সাথে ওয়ালমার্ট এই সাপ্লাই চেইন স্ট্র্যাটেজি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এটাকে ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয় সবগুলো। আচ্ছা, 1980s হবে। হ্যাঁ, লেট 1980s হবে। হ্যাঁ, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনি প্রশ্নটা উত্থাপন করার জন্য। আমারও ছিল কনফিউশন এটা নিয়ে। ওকে, ওয়েলকাম ভাই। ওকে, থ্যাংক ইউ তৌহিদ ভাই। ওকে, আর কোনো কোয়েশ্চেন নিয়ে এরকম কনফিউশন আছে? নেক্সট ক্লাসে বাকি আপনার ম্যাডাম এর পরবর্তী সেশনে আমরা সবগুলো আমি কি একটা করে কোয়েশ্চেন আপনাদেরকে এক্সপ্লেইন করতে হবে, না আপনারা পড়তে পারবেন? ম্যাম, এটা করলে ভালো হয়, আপনি একটা গ্রোসার করে দেন, তাহলে আমাদের এটা রাইট রং এটা আমরা করতে পারবো। জি ম্যাডাম, মানে থ্রোলি একটু গেলে আমাদের সবার জন্য কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যেত, কোনোটা ভুল আছে কিনা। আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রথম থেকে এই পর্যন্ত ফার্স্ট অফ অল যে দ্য সিকোয়েন্স অফ টিপিক্যাল ম্যানুফ্যাকচারিং সাপ্লাই, ঠিক আছে? এটা এটা কোনটা হবে? সিকোয়েন্স কোনটা? এখানে তো অ্যানসারটা দেওয়াই আছে, এখানে কনফিউশন আছে? না, এটা ঠিক আছে। আচ্ছা, দ্য পারপাস অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হলো কি? ইন্টিগ্রেটেড সাপ্লাই, এটা ঠিক আছে। রাইট। তারপর লজিস্টিক্স ইজ দ্য পার্ট of which supply chain involved with the forward and reverse flow. এটা কি? all of the above. all of the above. Goods service cash. কনফিউশন আছে, এক্সপ্লেইন করতে হবে? না ম্যাডাম, এক্সপ্লেইন করতে হবে না, যেগুলো কনফিউশন এগুলো আমরাই বলবো। আচ্ছা, ডিউ টু স্মল চেইন আপনি এক্সপ্লেইন করতে গেলে এগুলো অনেক সময় লাগবে। ইস্তাক ভাই, আমি বলি 1 মিনিট, ম্যাডাম করুক সবগুলাই গোচর করুক নিয়ে, বিকজ আমরা কোনটা এখানে যেটা সাজেস্ট করা আছে এ বি সি যেটাই করা আছে, তো এইখানে যেটা হাইলাইট করা আছে বা মেনশন করা আছে এর বাইরে কিন্তু আমরা জানি না। এজন্য আমার মতে ম্যাডাম সবগুলাই গোচর করুক এখানে, দেন আমরা এটা ফাইন্ড আউট করতে পারবো। যেমন আজকে লেট 90 জায়গায় লেট 80, তো এটা আসলে বেস্ট হবে যদি ম্যাডাম একবার এ টু জেড, খুব কম তো কোশ্চেনটা খুবই কম, একবার গোত্র করুক তাহলেই সব ওকে হয়ে গেল। কোশ্চেনটা ঠিক আছে কিনা, অ্যানসারটা হবে না, আজকে তো আমাদের ছেড়ে দিতে হবে যতটুকু পারি। তারপর আমি আবার নেক্সট ফ্রাইডে তে মর্নিং মানে রাতের বেলা আমার জন্য ক্লাস নেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। যদি এমন হয় সন্ধ্যা 7টার দিকে আপনারা জয়েন করতে পারেন, 7টা 7:30, তাইলে আমার জন্য ইজি। কিন্তু ওই রাত 10টার সময় আসলে আমার খুব সকালে অফিস থাকে, তো আমার 7:30টার সময় অফিসে প্রেজেন্ট থাকতে হয়, তো আমার অনেক সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হয়ে যেতে হয়।
তো আমার বাচ্চারও স্কুল থাকে, ওঠা তারও অনেক সকালে উঠতে হয়, বাসায় অনেক ইয়ে থাকে, ঝামেলা থাকে, তো রাতের বেলা আমার জন্য একটু ডিফিকাল্ট। আমি যদি ক্লাস নেইও তাহলে আমি মানে শুক্রবার সকালে এই টাইপেরই নিতে হবে। হ্যাঁ, ম্যাম তো ইস্যু নাই, ওকে, নো আমরা তাহলে প্রবলেম। হয়তো পারবো শুক্রবার ফ্রাইডেতে মর্নিং এ জয়েন হবো। মর্নিং এ স্যার যেমন 10:30টায় বলেছেন, আমার কোনো সমস্যা নাই। ইভেন আজকেও আমার পরীক্ষা ছিল, আমি ওটা বাদ দিয়ে আজকে ক্লাস নিচ্ছি। আমি এখন আপনাদের ক্লাস শেষ করে আমার আবার পড়তে বসতে হবে। তো যাই হোক, সেটা না, এটা ইস্যু না। এখন হলো যে এরপরের কোশ্চেনটা, ডিউ টু স্মল চেঞ্জ ইন কাস্টমার ডিমান্ডস, ইনভেন্টরি অসিলেশন become progressively larger looking through the supply chain. This is known as what? বুল হুইপ ইফেক্ট। বুলি বুল হুইপ এফেক্ট, হ্যাঁ, ছোট্ট একটা স্মল ইনফরমেশন চেঞ্জের জন্য কাস্টমার ডিমান্ড এন্ডে আপনার যে টোটাল ইনভেন্টরিতে যে চেঞ্জটা হয়, ব্যাকওয়ার্ডে যে চেঞ্জটা হয়, সেটা হলো বুলভিপ এফেক্ট। আচ্ছা, এরপর ভিএমআইটা কি? ভেন্ডর হ্যাঁ, ম্যানেজড ইনভেন্টরি। ভেন্ডর ম্যানেজড ইনভেন্টরি। আচ্ছা, এরপর দ্য মেজর ডিসিশনস এরিয়া ইন সাপ্লাই চেইন ওই ম্যানেজমেন্ট। সেটাই তো দেখুন, লোকেশন, এ এ প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, ইনভেন্টরি। এ দ্য মেজর ডিসিশন এরিয়া ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হলো লোকেশন, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, ইনভেন্টরি। ঠিক আছে। এরপর ডিস্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট প্ল্যানিং ইজ আ সিস্টেম ফর। এটা এটা সি সিবি এনসি ইনভেন্টরি ম্যানেজমেন্ট হ্যাঁ, এন্ড ইনভেন্টরি ডিস্ট্রিবিউশন, ম্যানেজমেন্ট, ডিস্ট্রিবিউশন, প্ল্যানিং ম্যানেজমেন্ট। হ্যাঁ, প্ল্যানিং ম্যানেজমেন্ট, এরপর রিভার্স লজিস্টিকটা অল অফ কি? গুডস অল অফ এন্ড ডিফেক্ট, অল আনসোল্ড অফ হ্যাঁ এটাও হ্যাঁ, ঠিক রাইট। আছে। আর থার্ড পার্টি 3PL, থার্ড লজিস্টিক, পার্টি এটা আমরা ম্যাডাম সবাই লজিস্টিকটা আমরা জানি। রিভার্স জানি। হ্যাঁ, লজিস্টিকটা একটু বোঝাবেন, রিভার্স লজিস্টিকটা? এটা আমি নেক্সট গুডস ক্লাসে ফেরত বুঝিয়ে দেওয়া, দেবো। আমি বাংলায় যদি মানে এইভাবে বলি, গুডস ফেরত দেওয়া আর কি। তিনটা আনসোল্ড গুড এবং স্ক্র্যাপ গুড, ডিফেক্ট রিটার্ন থাকতে পারে, প্রসেস, এগুলো ফেরত দিতে পারে, কি আপনি আনকোলার জন্য কিভাবে আমাদের রিটার্ন হচ্ছেন, এই রিটার্ন জিনিসটা হলো প্রসেসটা। রিভার্স লজিস্টিক্স। তবে নেক্সট ক্লাসে এটা আপনারা একটু আমাকে একবার একটু মনে করাই দিয়েন, আমি এটা আপনাদেরকে ইন ডিটেলস একটা স্লাইড সহ বুঝাই দিব। এই মুহূর্তে আমার কাছে স্লাইড রেডি নাই, তো যেন দেখাতে পারছি না। ইভেন আপনারা যদি ম্যাম জাস্ট ঠিক আছে, এটা সমস্যা কপি নাই। পেস্ট করে একটু ইয়ে করেন, চ্যাট জিপিটিতে দেখেন। হ্যাঁ, আচ্ছা, 3PL থার্ড পার্টি লজিস্টিক্স। ঠিক আছে, এরপর ইউনিট 1 এ চলে যান। ইন্ট্রোডাকশন টু অপারেশনস এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইউজার ইজ। বেস ডেফিনেশন অফ কোয়ালিটি, এটা ঠিক আছে। এটা আমি 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 দেখি, চেক করি, লেট মি চেক। কত নম্বর পেজে? 2 নম্বর পেজে, রাইট? হ্যাঁ, এখানে কিছু কোয়েশ্চেন রিপিটেড আছে। হ্যাঁ, কিছু রিপিটেড কোয়েশ্চেনও আছে, অসুবিধা নাই সেটাতে। হ্যাঁ, ইউজার বেস ডেফিনেশন অফ কোয়ালিটি। ঠিক আছে, এটা রাইট আছে কোয়েশ্চেনের অ্যান্সার। ঠিক আছে। জি। According to the manufacturing based definition of quality, quality is the degree of excellence at an acceptable price and the control of variability at an acceptable cost. Quality depends on how well the product fits patterns of consumer preferences. Even though quality cannot be defined, you know what it is. Quality is the degree to which a specific product কোয়ালিটি ইজ conforms দ্য to ডিগ্রি। a standard. আচ্ছা, ওকে, এটা 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 নিয়ে আপনার ইয়ে আছে?
না, এটাও অ্যান্সার ঠিক আছে। ম্যাম ঠিক এটা আছে, ডিটেল হ্যাঁ বলা লাগবে, ডিটেল, বিকজ এটা জাস্ট কি করে এর বাইরে তো ABCD নাই এটার মধ্যে উল্লেখ নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট একটা অ্যান্সার, এবিসিডি নাই। এরপর দ্য সাপ্লাই চেইন কনসেপ্ট অরিজিনেটেড ইন হুইচ ডিসিপ্লিন, কোন জায়গায় কোন ডিসিপ্লিনে আসছে এটা ফার্স্ট মার্কেটিং। জানেন আপনারা? মার্কেটিং এ মার্কেটিং আসছে, এর সাথে অ্যালাইন্ড। হ্যাঁ। আচ্ছা, এর পরের কোয়েশ্চেনটা কি? জিরো ডিফেক্টস, এটা হলো টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটা নিয়ে তো নিশ্চয়ই আপনাদের কোনো কোয়েশ্চেন নাই। না, না। এটা কোশ্চেন। আচ্ছা, নাম্বার 5, এটা তো মাত্র আলোচনা করলাম, এটা যে চোপড়ার অল বইয়ের থেকে একটা আসছে। আর সাপ্লাই, এটা সংজ্ঞা। হ্যাঁ, হ্যাঁ। সাপ্লাই চেইন encompasses all activities associated with the flow and transformation of goods from the raw material stage through to the end user, as well as the association information flow. Which one of the following is not a typical question dealt with by operation managers? How much capacity? All of the All typical are questions. typical. হ্যাঁ, how much Which is not capacity, typical. what is satisfactory location, হ্যাঁ এগুলো Which one সবগুলোই of the following is অপারেশন ম্যানেজারের দেখতে হয়। Which one of the following attributes is not key attribute of supply chain management? power? আচ্ছা, কাস্টমার এটা পাওয়ার। না, একটু দেখে নিই, কাস্টমার পাওয়ার তো এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমি একটু দেখে নিই, এটা আমি একটু চেক করি এটা, হ্যাঁ? কাস্টমার পাওয়ার বলা হচ্ছে, পাওয়ার তো আর এখানে কাজ করবে না, সেই জন্য এটা চেক অলরেডি গুগলে, চেক করেছেন? আমি চেক করেছি গুগলে, এটা কাস্টমার পাওয়ারই দেখাচ্ছিল। আপনি একটু আমি আর রিকনফার্ম একটু করুন। চেক করি, হ্যাঁ? হ্যাঁ, একটু চেক করুন। না, উহুম, এটা অল অফ দ্য অ্যাবাভ হবে, হ্যাঁ, ভুল দেখাচ্ছে গুগলে, আমি তো তাই বলছি অল আর কাস্টমার কি পাওয়ার কেন। অ্যাট্রিবিউটস? হ্যাঁ হ্যাঁ, অল আর উপর অ্যাবাভ, অল অ্যাট্রিবিউটস, এই তিনটাই অল আপনার আর কি অ্যাট্রিবিউটস এটা হবে, অল আর হ্যাঁ কি ম্যাম। অ্যাট্রিবিউটস। কিন্তু গুগল, আপনি চ্যাট জিপিটি তে দেখেছেন? ম্যাম জি জি, আপনি আমাদেরকে এটা একটু দিয়ে দিয়েন তাহলে। হ্যাঁ হ্যাঁ, এটা আমি কারেকশন করে দিয়ে দিব আজকে, তো ওকে। হ্যাঁ, হ্যাঁ, যতটুকু কোশ্চেন সলভ আজকে না হয়েছে। ম্যাম, পরে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কারেকশন করে আমাদের দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে আবার কারেকশন করবো। ঠিক আছে, এরপর আসেন পজিটিভ লং টার্ম রিলেশনশিপস বিটুইন সাপ্লাই চেইন পার্টিসিপেন্টস রেফার টু। সাপ্লাই চেইন এটা মনে হয় ভুল আছে, ম্যানেজমেন্ট, এটা যে হ্যাঁ এটা যে মনে হয় ভুল আছে। লং টার্ম বিজনেস সাপ্লাই চেইন এটা দাঁড়ান এক মিনিট। না পার্টনারশিপ না না, ঠিক আছে, এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টই হবে। বিটুইন সাপ্লাই চেইন পার্টিসিপেন্টস আসছে তো। আচ্ছা, আমার মনে হচ্ছিল যে ভুল, এখানে তো দেখাচ্ছে যে পার্টনারশিপস। এটা অ্যাক্রস দ্য সাপ্লাই চেইনের মধ্যে সাপ্লায়ার সম্পর্ক এবং অন্যান্য পার্টনারশিপদের সাথে, সেটা একটু কনফিউশন হচ্ছে ম্যাম। আমাদের সাপ্লাই চেইনের জি জি, পার্টিসিপেন্টদের এটা সাথে ইয়ে হবে, এটা ইয়ে হবে, হ্যাঁ, যে পার্টনারশিপস হবে, এটা পার্টনারশিপস হবে, ঠিক আছে। ওকে ম্যাম। এটা সব ঠিক আছে ম্যাম। হ্যাঁ, এটা সোপ, হ্যাঁ। তারপর which of the following statement is true of lean? লিন ওয়েস্ট এলিমিনেশন, ওয়েস্ট এলিমিনেট করা, হ্যাঁ ঠিক আছে। বুলউইপ এফেক্ট অ্যাপ্লাইজ, effect information applies to reduce nothing to supply chain, এটাই। দেখছি আমি একটু চেক করি যদি কনফিউশন। বুলউইপ এফেক্ট হয় সাপ্লাই চেইনের মধ্যে। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি জি বলুন। আমাদেরকে যে কোশ্চেন প্যাটার্নটা দেওয়া হয়েছে এখানে দেখা যাচ্ছে যে মানে অনেকগুলো কারেক্ট আনসার দেওয়া আছে, আবার অনেকগুলো মিক্স আপ করা আছে, রং আনসার দেওয়া আছে। তো আমাদেরকে কি এরকম মানে ফুল কারেক্ট আনসার দিয়ে কি শীটটা কি শেয়ার করা যাবে? হ্যাঁ, এটা দিবে তো আমি তো ম্যাম। সেটা করবো বললাম তো। আচ্ছা কারেকশন শেষ হয়ে গেলে আমাদের ক্লাসগুলো হবে, ক্লাসে ডিসকাশন হবে, জি এটা বুলউইপ এফেক্ট হবে, হ্যাঁ। এই যে এটার কারেক্ট অ্যান্সার এটা, ঠিক আছে, দিস ইজ রং।
আপনার এই কোশ্চেনটা দেখেন, হ্যাঁ আমি এর পরেরটা কারেকশনটা একটু দেখি। এটা কোয়ালিটি এন্ড ডিগ্রি অফ এক্সিলেন্সি, ঠিক আছে, উইথ স্ট্যান্ডার্ড অফ দ্য কাস্টমার স্পেস। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ, এরপর ভ্যারিয়েবিলিটি ইন ডিমান্ড অর্ডার অ্যামাং সাপ্লাই চেইন পার্টিসিপেন্ট। এটা মনে হয় বুলিপ এফেক্ট, the variability in demand order supply chain participant, বুলিপ এফেক্টেড যে কারণে হয় না ম্যাডাম, ইনফরমেশন বিকৃতির জন্য, তো এটা হয়। হ্যাঁ এটা ভুল এফেক্ট হবে, এখানে ভুল দেওয়া আছে। হ্যাঁ ওটা না যে নিচেরটা ম্যাম, হ্যাঁ 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 ওটা তো এটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড তো ওকে আছে। ও সরি এটা ওকে। হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক এই আছে। যে এটা হবে বুলউইপ এফেক্ট, রিফার্স টু দ্য বুলউইপ এফেক্ট। Cooperative supply chain relationships developed to enhance the overall business performance of both parties is a definition of এটা মনে হয় ম্যাডাম সাপ্লাই চেইন কোলাবোরেশন হতে সাপ্লাই চেইন পারে। কোলাবোরেশন। জি সাপ্লাই ম্যাম, চেইন কোলাবোরেশনই হওয়ার কথা, আমি আরেকবার চেক করি। আচ্ছা আপনাদের এখানে টোটাল কোয়েশ্চেন আছে কয়টা, আপনারা কি ইয়ে করছেন? না ম্যাম ওইভাবে করা হয় না টোটাল ক্যালকুলেশন। 30টা কোয়েশ্চেন দেয়া আছে এখানে। 30টা? না 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 আরো বেশি অনেক কোয়েশ্চেন দেওয়া আছে। এটা ম্যাম সাপ্লাই চেইন কোলাবোরেশন এটা, হ্যাঁ ভুল দেওয়া আছে। হ্যাঁ ম্যাম অনেক ভুল বের হচ্ছে তো। একটু ম্যাম উপরে যান, একটু ম্যাম উপরে যান, 17 নম্বর। 17 নাম্বারটাই কারেক্ট করছি। হ্যাঁ এটা ভুল আছে। এটা হচ্ছে দি প্রসেস ম্যানেজমেন্ট ভাইটাল ফিউ ট্রিবেল। এটা প্যারেটোস রুল হবে, প্যারেটো। হ্যাঁ এটা ভাইটাল ফিউ এবিসি অ্যানালাইসিস 80-20 প্রিন্সিপাল, প্যারেটোস ল ম্যাম। এটাই বললাম। এটা যদি একটু এক্সপ্লেইন করতে ম্যাডাম, কি আমি ক্লিয়ার না। এটা ভাইটাল ফিউ হেভিয়াল মানে 80%, এটা আপনাদের শীটে দেওয়া আছে প্যারেটোস রুল। হ্যাঁ 80% ভ্যালু শীটে আছে। হ্যাঁ এটা অন্য চ্যাপ্টারের, ওই চ্যাপ্টারটা আমরা পরে ডিসকাশন করব। ম্যাম এটা চ্যাপ্টার কোনটা থেকে আসছে একটু বলা যাবে, কত নাম্বার চ্যাপ্টার? দেন আমরা একটু বইটা দেখতে হবে ভাইয়া, এই মুহূর্তে আচ্ছা এখন আমার মুখস্থ না। ওকে ম্যাডাম আপনি তো শীট সব গো থ্রু করবেন, সো আমরা ওইখানে ওইটা পাবো। হ্যাঁ হ্যাঁ ফিশবোন অ্যানালাইসিস তো হচ্ছে যে কস্ট এফেক্ট ডায়াগ্রাম, কজ এন্ড এফেক্ট, এটাও ভুল আছে। হ্যাঁ এটা হচ্ছে মিস্টেক দ্য প্রুফিং। হ্যাঁ হ্যাঁ ফিশবোন অ্যানালাইসিসটা হলো কজ এন্ড এফেক্ট। which of the following function is not a core function of an organization? the product service have এই ইস্তাক ভাই অনেক এত বেশি ভুল কেমনে বুঝলাম? ওই তো ম্যাডাম এগুলো আমাদেরকে কারেকশন করে দিবে, তো আমাদের সাথে ওই জন্য তো এই ভুলটা বের করতে পারছেন, এটা তো আমি কারেকশন হয়ে যাচ্ছে ক্লাসে, রাইট? তো ভুল থেকে এটা তো আমাদের এই সেশনটা তো ওই জন্যই করা ভাই, ঠিক আছে না? না এটা যখন কোশ্চেন প্যাটার্নটা যখন দেওয়া হয়েছিল তখন বলেই দিয়েছিল মনিরুজ্জামান স্যার যে এখানে কোশ্চেন প্যাটার্নে অনেক ভুল থাকবে, আগে আপনাদের কারেকশন করতে হবে। হ্যাঁ এটা আমাদের স্টাডি করা শুরুতে কিন্তু লেখা রয়েছে, বুঝছেন? ওখানে কিন্তু লেখা রয়েছে যে এটা ভুল আছে, আপনারা আপনাদের বই থেকে কারেক্ট করে নেন। জি এটা জি আমরা জি এখন জি সেটা লেখা ছিল এবং মনির স্যার বলেও দিয়েছিল এটা। ওকে ঠিক আছে, আমাদের স্টাডি হচ্ছে, ভুলগুলো ফাইন্ড আউট হচ্ছে এবং আমাদের হয়ে যাচ্ছে, এটা ভালো, তাই না? এটা তো আপনাদের ভালো হচ্ছে, আপনারা যে ভুলটা ফাইন্ড আউট করতে পারছেন, এটা হবে দ্য অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স। অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স ইজ নট পার্ট অফ এ সাপ্লাই চেইন ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট। জি জি এটা কিন্তু ওই যে আমরা একটু আগেও দেখছি সাপ্লাই চেইনের, আমরা আজকেই ডিসকাস করছি। হোয়াট ইজ দ্য পারফেক্ট অ্যাচিভমেন্ট রিলেভেন্ট কাস্টমার, এটা ঠিক আছে ম্যাম। 20 নম্বর ওকে আছে, ইটস ওকে।
ওকে, 21 নাম্বার টোটাল কোয়ালিটি কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট। টোটাল ইন্টারনাল কমপ্লায়েন্ট, এটাও ঠিক আছে ম্যাম আমি মনে হয়। একটু দেখে নিই, হ্যাঁ একটু দাঁড়া, আমার আমি 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 একটু দেখে নিই। সব ভুল নাই, আমার মনে হচ্ছে কি সব পার্টে ভুল নাই, কিন্তু এই পার্টে যেমন বেশিরভাগই ভুল ছিল, প্রত্যেকটা পার্টে এত ভুল নাই। আর ভুল আছে তো ভালো হয়েছে, আপনি ভুলটা সলভ করছেন, আপনার পড়া হয়ে যাচ্ছে। ম্যাম চ্যাট জিপিটি তে যখন আমরা কোশ্চেনটা কপি করে পেস্ট করব, সেখানে কি কারেক্ট আনসারটা আসবে নাকি কারেক্ট আমাদেরকে অ্যান্সারটা গুগল? পেয়ে যাবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কমিটমেন্ট, হ্যাঁ ঠিক আছে। কোয়ালিটি ইজ ডিফাইন্ড বাই দ্য, এটাও ঠিক আছে, হ্যাঁ। এটা ইউজার বেসড, জি, এন্ড হ্যাঁ কাস্টমার স্পেসিফিকেশন অনুযায়ী which is the হ্যাঁ following is not one of the major categories as cost and quality. ওগুলো তো সবগুলো তো অংশ, যে none of above, ওটা হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, দে আর অল মেজর ক্যাটাগরিজ, ঠিক আছে। Quality is a degree of specific product standard in the consumer specification, এটা ঠিক আছে ম্যাম মনে হয়। চেক করি। ইস্তাক ভাই, আপনি কি সবই গোথ্রো করছেন নাকি একবার? না ভাই, এই তো পড়া এখন করতেছি ম্যাডামের সাথে, আপনাদের সাথে। তাই না? ওই সময় আছে বলেন, আজকে বন্ধ পাইছি না। ওইগুলো আমরা যখন যে লেকচার শুনলাম তখন মোটামুটি ঠিক ওই আছে, এটা ঠিক আছে, হ্যাঁ। জি জি, লেকচার শুনলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, আমরা তো ডিসকাশন করবোই। আর ম্যাডাম আমরা যদি ওই যে রেকর্ডিং গুলো পেতাম আমাদের জন্য মনে হয় আরো ভালো হতো আর কি। হ্যাঁ স্যার দিয়ে দিবেন, বৈদিক স্যার বললেন না, স্যার দিয়ে দিবেন। ওকে ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় আজকে আমরা এইটুকুই, আমার মনে হয় আজকে আমরা এতটুকুই করি, হ্যাঁ। এর বেশি আজকে যাওয়াটা আমার মনে হয় ভুল হবে, ঠিক হবে না। আচ্ছা ম্যাম, আমরা আজকে 25 পর্যন্ত করলাম, 25 না, আর আমার গুলো পেজ আমরা 6 পর্যন্ত করেছি, হ্যাঁ। টোটাল 16টা পেজ, তার মধ্যে পেজ 6 পর্যন্ত করেছি। আচ্ছা, আর দুইটা পেজ কি সলভ করব? দুইটা পেজ সলভ করি, তাহলে আর একটা ক্লাসে হয়তো আমরা শেষ করে ফেলতে পারবো। এটা এটা পারপাসে ম্যাম, আর নেক্সট ক্লাসটাই আপনি বাজেট রাখেন। আজকে যতটুকু হ্যাঁ, পারেন আজকে করেন, যতটুকু, আর 10 নেক্সট মিনিটে শেষ, যতটুকু পারি শেষ করে ফেলবো। ওকে। জি, আমি আসলে একটু পরে জয়েন করেছি, দেরিতেই। এই সিটটা কি পাবো আমি? হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই রিভিউ পাবো, হচ্ছে এখন। অবশ্যই পাবো। হাফিল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ ইয়া পাবেন, যে রেকর্ডও পাবেন আশা করি। আচ্ছা, এটা এখনো আচ্ছা, কারো এটা কাছে ঠিক নাই আছে, না 25 এটা? ঠিক আছে, হ্যাঁ। 25 আপনারা ঠিক দেখেন, আছে, 25 ঠিক। জি ম্যাম। অর্ডার প্রসেসিং। ওকে, যে 26 তো ঠিক আছে, এলিমিনেশন অফ অল কাইন্ড অফ ওয়েস্ট। আচ্ছা ঠিক আছে, এরপর 27 তাহলে দেখেন। 27 ম্যাডাম আসে নাই, আপনি একটু উপরে যান কাইন্ডলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আসছে। All of the following cost likely এখানে রাইট অ্যান্সারটা নাই, এখানে all of অল অফ above দ্য হতে পারে না। অ্যাবাভ হবে। জি, কিন্তু অল all তো cost, নাই। all cost কিন্তু আমাদের জন্য কোয়ালিটির জন্য ডিফেক্ট। তো এটা অল অফ দ্য কোশ্চেন হবে, তাহলে অল অফ ম্যাম দা তো নাই 27 এ এখানে। অল অফ অ্যাবভ লিখবো না? অল অফ দ্য অ্যাবাভ আমি ঠিক করে লিখে দিচ্ছি আমি আপনাদের, অসুবিধা নেই। তারপর 28, inspection as example of scrap repair, এটাও তো ম্যাম অল অফ অ্যাবাভ হইতে পারে। ইন্সপেকশন ইন্টারনাল রিপেয়ার মেইনটেনেন্স,
এটা কনফিউশন আছে ম্যাম। এটা ইন্টারনাল, হ্যাঁ, এক্সটার্নাল না। ম্যাম ইন্টারনাল লিখবো না? হ্যাঁ, ইন্টারনাল। ওকে, নেক্সট। Operation management and design exact mix of product and service that ঠিক আছে ম্যাম, এটা সম্ভবত is not planning ঠিক আছে ম্যাম, সম্ভবত ঠিক আছে, হ্যাঁ, determining the exact mix is not part of হ্যাঁ, total quality management emphasizes, এটাও ঠিক আছে। এটা বি, ঠিক আছে। সাকসেসফুল সেন্ট্রালাইজ, এটা দেখি, এটা ম্যাম মনে হয় কন্টিনিউয়াস সাকসেসফুল PQM প্রোগ্রাম ইনকর্পোরেট বেঞ্চমার্কিং, এমপ্লয়ি ইনভলভমেন্ট এবং কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। এটা মনে হয় ইজ নট হতে পারে, সাকসেসফুল ইজ নট পার্ট অফ সেন্ট্রালাইজ। এখানে অল দ্য অ্যাবাভ হতে পারে ম্যাম। না না না, একটা বলছে যেটা এক্সেপ্ট, কোনটা? অ্যাকসেপ্ট হলো ওইটাই ওই যে এটাই সেন্ট্রালাইজ, ঠিক আছে, হ্যাঁ, সেন্ট্রালাইজ ডিসিশন মেকিং, এটা ঠিক আছে। অ্যাকসেপ্ট। এরপর 32, which of the following would not be normally considered as a key feature of operations management? Operation is a part of organization, world-class organization, competitive advantage, technology. The operation is the area of the business where most people work. Would not be. এটা ডি ম্যাডাম। এটা ঠিক আছে, হ্যাঁ। নাম্বার ঠিক আছে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, হ্যাঁ, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, দেন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। The cost of repairing would warranty তাই ছিল warranty elements in the cost। এটা মনে হয় ISO 19000 এর মধ্যে কভার করা আছে, কস্ট ক্যালকুলেটর में। যে প্রসেস, যে চার্টটা সম্ভবত আমরা জি ম্যাম। আসো বাবা, আসো। ISO ওটা না ম্যাম, চ্যাট জিপিটি কোনটা? এক মিনিট, আমি দেখতেছি। আমি তো 34 কি করছি, 34 ভুল আসতেছে। এক মিনিট, আমি 35 সেলস কস্ট, কস্ট তো অ্যানসারই নাই। অ্যানসার আছে? 32 চ্যাট জিপিটিতে তাগুতি লভ্যাংশ নোটে দেখাচ্ছে। কোনটা দেখাচ্ছে? না, এটা তো আগে পারেটো 34 35 দেখতেছি আমরা। 34 এ আছি ম্যাম আমরা এখনো। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, 34 এ কিন্তু টাগুচি লস ফাংশনটা হবে, হ্যাঁ। তাহলে ওটা কেটে দিই, 25 বাদ দিয়ে টাগুচি লস হ্যাঁ, ফাংশন। আর 35টা হবে হলো সেলস কস্ট।
তারপরে ম্যাম 36 which of the following is the least likely decision to be made by operation managers? হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ প্যারেটোস ল হচ্ছে আউট টাইম প্রোডাকশন। না ম্যাম এটা তো এটা ভুল মনে আছে, হয় না, এটা তো মনে হয় না। ভুল আছে, এটা ভুল আছে। 37টা তো ভুল আছে। জি এটা তো 80-20 প্রিন্সিপাল এবিসি অ্যানালাইসিস। বুঝে নাই ম্যাম কোনটা হবে 37। 37 এটার সাথে ম্যাডাম যে প্রশ্নের উত্তরটা আছে ওটাও মানে সম্পৃক্ত না আর কি। জি জি এটার সাথে যে প্রশ্নগুলো উত্তরগুলো কিন্তু সম্পৃক্ত না। হ্যাঁ হ্যাঁ এটা ভুল আছে কিছুটা। আসলে কারেক্ট আছে। 80-20 প্রিন্সিপালটাও কিন্তু অর্গানাইজ করে এরর্স গুলোকে, ডিফেক্টস গুলোকে অর্গানাইজ করে কোনগুলো মোস্টলি ইম্প্যাক্ট করতেছে কি, কোন 20% 80% এফেক্ট আচ্ছা আমি আনতেছে। তাও এটা আরেকটু দেখবো, বইয়ে দেখবো। হ্যাঁ গুগলে না দেখে আমি একটু বইয়ে দেখবো। হ্যাঁ ভাই আপনার সাথে যে কস এন্ড ডায়াগ্রাম এফেক্টের সাথে যে প্যারেটোস না ওটা ফিশবোন, এটা প্যারেটোটা আচ্ছা প্যারেটোটা 80-20 মানে এটা হলো যে অর্গানাইজড করা পরেরটা আপনার। ঠিক আছে। হ্যাঁ আমি এটা আমার কাছে মানে ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু তারপর আমি একটু দেখবো, বইয়ে দেখে আপনাদেরকে বলবো আমি। ঠিক আছে এই শীটটা যখন দিব আমি ফাইনালি কারেক্ট করে দিব। ওকে এরপরেরটাও ঠিক আছে। 39 which one following would not generally consider the aspect of the financial the resource? এটা B ma'am, secure the financial is not part of ঠিক আছে। হ্যাঁ operation. আজকে 40 নাম্বার পর্যন্ত ম্যাম। আচ্ছা ঠিক আছে আমি তো দেখি 40টা। ইশতাক ভাই 50 পর্যন্ত করেন, কারণ অনেক কোশ্চেন কিন্তু 50 পর্যন্ত করে দিই। ক্লাসে শেষ হয়ে যাবে। আমার কোনো সমস্যা নাই ভাই, আমার কোনো সমস্যা নাই। কি বললো? সরি আমি একটু 38টা কি বলছেন ম্যাম? 38টা ফ্লো চার্ট না? ও এটা ঠিক আছে। আমাদের কোয়েশ্চেন সিরিয়াল 48 এর পরে কিন্তু 100 এ চলে গেছে, মধ্যখানে 49 to 99 পর্যন্ত কোয়েশ্চেন গুলো নেই ম্যাম। আমরা এগুলো অ্যালাইন করতে হচ্ছে আর কি বসে বসে। ঠিক আছে ম্যাডাম এটা হবে হলো গিয়ে এই যে এটা হ্যাঁ ম্যাডাম জি জি বলেন। আপনি অ্যাজ এ হোল একটু দেখে সলিউশন করে আমাদেরকে একটু পোস্ট করে দিবেন প্লিজ, তাহলে আমাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। না না আমরা তো ক্লাসেই সলভ করব। আমাদের তো সবগুলো শীট পড়তেই হবে, সবাই যদি শীটগুলো পড়ে একটু ওই সাজেশন গুলো দেখি দেন সবার জন্য ইজিয়ার হয়। না হলে শুধুমাত্র এই অ্যানসারটুকুই জানা হবে, প্রেক্ষাপট অনেক সময় বুঝতে পারবো না আমরা। বুঝি নাই কি? আমরা যদি লেকচার শিট গুলো ভালো করে দেখি দেন সলভ করি তাহলে সবার জন্য ইজিয়ার হবে মানে বুঝতে, না হলে শুধু কোশ্চেন সলিউশনটাই হবে। এই জন্য কোশ্চেন সলিউশন গুলো আমাদের এত কনফিউজিং লাগতেছে। তাহলে আপনারা নেক্সট ক্লাসের মধ্যে আপনি যতটুকু হয়েছে নেক্সট ক্লাসের মধ্যে জি জি সবগুলো শিট যদি আমরা একটু রিভিউ করে আমরা বসি দেন আমাদের কাছে অনেক কিছু ইজিয়ার হয়ে যাবে। আর আপনি কাইন্ডলি একটু স্যাম্পল কোশ্চেন যেটা দেখিয়েছেন এটা একটু সলিউশনটা একটু পুরোটা একটু দেখে পড়ে, এই যে স্যাম্পল কোশ্চেন যেটা আপনারা আমাদেরকে দেখাচ্ছেন এটা পুরোটা একটু দেখে দিন যে কোনো ইস্যু আছে কিনা পুরোটা অ্যানসার। তো দেখিয়ে দিবই নেক্সট ক্লাসে। জি আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাম এখানে কোয়েশ্চেন স্যাম্পল কোয়েশ্চেনে বেশ কিছু কোয়েশ্চেন প্রবাবলি এখানে 48 এর পরে 100 যেহেতু আছে, আমরা কি কিছু ফেজ মিস করেছি যেটা পাঠিয়েছেন সেটাতে? কারণ 49 তো পাঠাইনি, এটা আমাকেও তো স্যার পাঠিয়েছে। হ্যাঁ ম্যাম এখানে হ্যাঁ যেটা ভাইয়া বলছে ওটা কি কনফিউজিং, এটা কি আসলে পেজগুলো মিস হয়েছে কিনা ক্রস চেক করব। ঠিক আছে আমাদের মনে হচ্ছে যে অনেক চ্যাপ্টারের কোয়েশ্চেন গুলো এখানে আসে নাই অথবা হয়তো বা। ঠিক আছে আমি মিস হতে পারে আর কি। ক্রস চেক করে নেক্সট ক্লাসে আবার ডিসকাশন করব। ঠিক আছে আজকে এইটুকুই করি। আপনাদের তো জুমার নামাজ আছে না? জি ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম। আমার এক্সাম আছে। ওকে ম্যাম থ্যাংক ইউ।
ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে জি, ভালো থাকবেন। ওকে, আপনিও ভালো থাকবেন ম্যাম। জি জি, আসসালামু আলাইকুম।